We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। হঠাৎ শোনা গেল ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে। কিন্তু সত্যিই কি তা হঠাৎ শোনা গেল, নাকি তা শোনানো হলো? এরকম খাইয়ে দেওয়া সংবাদ তো আমরা অনেক দেখেছি। রাজনৈতিক মহলে পদত্যাগ যদি কেউ করতে চান তো করে ফেলেন এবং সাংবাদিকদের সামনে এসে হাজির হন। কিন্তু যখন পদত্যাগ করতে চান না, আসলে অন্য কোনো ইস্যু আছে, অন্য কোনো রাজনৈতিক কারণ আছে, তখন সেই পদত্যাগ করিবার বাসনাকে ভাসিয়ে দেওয়া হয়, আমি পদত্যাগ করতে চাই। এটা খানিকটা আত্মহত্যা করার মতো ব্যাপার। যে চায় সে করে ফেলে, কিন্তু যার ইস্যু কেবল দৃষ্টি আকর্ষণ করা, সে এই ঝুলে মরবো, এই গায়ে আগুন লাগাবো গোছের কথাবার্তা বলতে থাকেন। তো এক্ষেত্রেও প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চান না, সেরকম কোনো বাসনা তার মনে আদৌ নেই। তিনি কেবল বিষয়টা বাংলাদেশের মানুষদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন, তুলেছেন। কি সেটা? আসলে 8 মাস হয়ে গেল, হানিমুন পিরিয়ড প্রায় শেষ। এবারে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়াতে সেসব কথাবার্তার মধ্যে বেশিরভাগটাই নানান অনুযোগ, অভিযোগ, দুর্নীতির তথ্য, আর তারই মধ্যে দেশের এখানে সেখানে বিক্ষোভ, লাঠিচার্জ। অন্যদিকে বিএনপি বুঝে ফেলেছে ঘুঁটি তাদের দিকে, অতএব তারা নির্বাচন চায়। সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি জানপ এখনো দলের দফতর ঠিক করে উঠতে পারেনি। সারা দেশে লড়বে কে? আর বিএনপি এলে তাদের হাল কি হবে? যে মবক্রেসির জন্ম হয়েছে বাংলাদেশে, তা যে কোনো সময়ে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠবে নাহিদ ইসলাম বা ইউনূস সাহেব, সেটা জানেন বলেই একটা ডিফেন্স তৈরি করার চেষ্টা। হে আমার প্রিয় দেশবাসী, আমরা তো সংস্কার চাই, আমরা তো এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, কিন্তু আমাদেরটা করতে দেওয়া হচ্ছে না। আমাদের পদে পদে বাধা দিচ্ছে ভারতের দালালরা। হ্যাঁ, ভারত আপাতত ওই ছাত্র নেতা বা ইউনূস সাহেবের বড় ঢাল, কাজেই আমাদের পেছনে এসে দাঁড়ান। হ্যাঁ, এই আবেদনের জন্যই নাহিদ ইসলাম একা নয়, আরও কিছু ছাত্র নেতা সেদিন ইউনূস সাহেবের বাসায় গেলেন। আর বেরিয়ে এসে একমাত্র নাহিদ ইসলাম সাংবাদিকদের জানালেন ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। ব্যাস, সমর্থকেরা চাঙ্গা হয়ে উঠল। বিএনপি থেকে জামাতের প্রতিনিধিরা প্রায় বাধ্য হয়ে দেখা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ইউনূস সাহেবের সঙ্গে। বেরিয়ে এসে কি খুব জল গলল? না, তারা সেই রাজনীতির পাল্টা রাজনীতি শুরু করেছেন। আমরা ওনার পদত্যাগ চাইনি, 3 জন সমন্বয়কারীর পদত্যাগ চেয়েছি, বিএনপি জানালো যে নির্বাচনের রোডম্যাপ জরুরি। জামাতের নেতারাও নির্বাচন সংস্কার দুটো মিলিয়ে কিছু একটা বলার চেষ্টা করলেন, যা খুব পরিষ্কার নয়। মানে একদিকে বিএনপি, বাম দলগুলো সেনাবাহিনী নির্বাচন চায়, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নাগরিক দল এখনই নির্বাচন হলে কুল কিনারা পাবেন না, কাজেই তারা নির্বাচন চান না। আর কিং কর্তব্য বিমূঢ় জামাত। মোদ্দা কথা হলো, এখন কদিন এই পদত্যাগ আপনি করবেন না, যাত্রাপালাটা চলবে। আসি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সমস্যা তো আসলে অন্য জায়গাতে। সংস্কার, নির্বাচন কোন পথে হবে? ততদিন এক অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম জাতীয় নিরাপত্তা, সুরক্ষার, বাণিজ্যের মতো বিষয়গুলোকে কোন পথে চালনা করবেন? ধরুন রাখাইন মানবিক করিডোর, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাফ জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত এক অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না, সেনাবাহিনী তা অনুমোদন দেয় না। দেশের মধ্যে এক বিরাট অংশের বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষজন এই রাখাইন মানবিক করিডোর নিয়ে নানান সংশয় আছে। আরাকান আর্মির মতো এক সংগঠন, যার নির্দিষ্ট কোনো আদর্শ সিদ্ধান্ত নেই, তাদের সঙ্গে চুক্তি কিভাবে হবে? হলে তা টিকবে কিনা? ইউএনের নাম করে মার্কিনীদের এই চাল ভবিষ্যতে কোন আকার নেবে, তা নিয়ে সংশয় আছেন বাংলাদেশের এক মহল। অন্যদিকে ঠিক সেই পথ ধরেই ভারতের করিডোর তৈরি হচ্ছে, যা বাংলাদেশকে এড়িয়ে নতুন বাণিজ্যের পথ খুলে দেবে। সেটাও বাংলাদেশের আম মানুষের কাছে খুব ভালো খবর তো নয়। তারপর ধরুন চীন, আমেরিকার মদতে রাখাইন মানবিক করিডোর সে কিভাবে নেবে? এমনিতে সেই 90 সাল থেকে বাংলাদেশের সেনা জাতীয় রাজনীতিতে একেবারে সরাসরি মাথা গলায় না।
কিন্তু ধীরে ধীরে সেই সেনাবাহিনীকে কি রাজনৈতিক মঞ্চের কাছাকাছি আসতে দেখছি আমরা? কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারত ঘনিষ্ঠতার ছাপ লাগানো হচ্ছে। ওই ইউনুস ঘনিষ্ঠ বা ছাত্র সংগঠন ঘনিষ্ঠ সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ওয়াকার সাহেবকে কথায় কথায় তুলোধনা করছে। যে বিএনপি চিরটাকাল ভারত বিরোধী অবস্থান নিয়েই থাকলো, এখন তাদেরকেও ভারতপন্থী বলে দাগানো হচ্ছে। এই উপমহাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ার জন্য কেবল ভারত বিরোধিতাই কি যথেষ্ট? জানি না, কিন্তু তা বাংলাদেশে এক দাবার চালের মতো ব্যবহার করা হচ্ছে। আর সেখান থেকেই সেনা প্রধান আর রাষ্ট্রপ্রধানের মধ্যে সংঘাতের খবর ভাসছে আকাশে বাতাসে। বিদেশে গেছেন ইউনুস সাহেব, হ্যাঁ, এর মধ্যেই 8 মাসে তার 9বার বিদেশ ভ্রমণ হয়ে গেছে। ইউনাইটেড স্টেটস, আজারবাইজান, ইজিপ্ট, সুইজারল্যান্ড, ইউএই, চীন, থাইল্যান্ড, কাতার, ভ্যাটিকান সিটি। সামনের মাসে ফ্রান্সেও যেতেন, কিন্তু সেই সফর ফ্রান্সের তরফেই বাতিল করা হয়েছে। তার আগে তো তিনি বিদেশেই থাকতেন, তখন দেশে আওয়ামী লীগের সরকার। প্রবাসী ইউনুস সাহেবকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনি কি মনে করেন এই বাংলাদেশের পিছিয়ে পড়ার জন্য, এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী? তিনি উত্তর দেন, অবশ্যই, কারণ তারা দেশের মূল সিদ্ধান্তগুলো রাজনৈতিক স্বার্থে চালান। দেশের উন্নয়ন মূলত জনগণের স্বার্থে হওয়া উচিত, কিন্তু আমরা দেখি ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্ব দেশের অগ্রগতি ঠেকাচ্ছে। আজ সরকারের মাথায় বসে ইউনুস বুঝতে পারছেন রাজনীতি সামলে দেশের উন্নয়ন অগ্রগতি কতটা কঠিন। তাই এক বিপন্নতা থেকেই তিনি তার সমর্থকদের দিয়ে চাপ তৈরি করেই আপাতত এক নিরবিচ্ছিন্ন ক্ষমতায় থাকতে চান। সেই চাহিদা থেকেই রটানো হলো ইউনুস সাহেব পদত্যাগ করতে চাইছেন। না, আসলে তিনি ক্ষমতাতেই থাকতে চাইছেন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই এই পদত্যাগ নাটক। ফিরছি আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। অন্যদিকে ওয়াকারুজ্জামান সাহেব মানে সেনাবাহিনী ক্ষমতার দখল নেবে, একটা শোডাউনের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এরকম ব্রেকিং নিউজের পেছনে কি আছে? সত্যিই কি বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা দখলের পথে? না, একেবারেই না। তারাও এই কথা ছড়িয়ে আসলে যা চাইছেন তা হলো, অনেক হয়েছে, এবারে নিজেদের দায়িত্ব সামলান। কাহাতক সেনাবাহিনী রাস্তার ট্রাফিক আর ছাত্র বিক্ষোভের মোকাবেলা করতে রাস্তায় থাকবেন। তারাও ব্যারাকে ফিরতে চান। তারা চান যেভাবে হোক একটা নির্বাচিত সরকার আসুক, দায়িত্ব নিয়ে দেশ চালাক। যদি ক্ষমতা দখল করার হতো তাহলে আটকাচ্ছেটাকে? না, আজ আর ছাত্র নেতাদের ডাকে পিলপিল করে মানুষ রাস্তায় নামবেন না। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তো একেবারেই না। কেবল দেশের কাছে, সরকারের কাছে একটা সাফ মেসেজ দেবার জন্যই সেনা প্রাঙ্গণে দরবারে দাঁড়িয়ে ওয়াকার সাহেব কিছু গরম গরম কথা বললেন। তিনি বোঝাতে চাইলেন দেশের আভ্যন্তরীণ রাজনীতি থেকে আমাদের এবার ছুটি দিন। কিন্তু দুধারের এই হাবে ভাবে কথা ভাসি আদতে যা বলা হলো, তা থেকে ভারত বা বাংলাদেশের মিডিয়া বেশ কিছু ব্রেকিং নিউজ পেল বটে। আদত সমস্যা মিটল কি? এক অভ্যুত্থান অনেক সহজ। এক অসম্ভব স্বৈরতান্ত্রিক কাঠামোকে ভেঙে এক নতুন ব্যবস্থা তৈরি করা তো মুখের কথা নয়। সে ফরাসি বিপ্লবের প্রতিটা পর্ব দেখার পরেই কার্ল মার্কস বলেছিলেন, এক সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া কাঠামো বদল অসম্ভব। এখানে সংগঠন তো ছিলই না। বিভিন্ন স্ববিরোধী রাজনৈতিক শক্তি এক মঞ্চে এসে শেখ হাসিনা শাসনের বিরোধিতা করলেন মাত্র, কিন্তু তাকে বদলে এক কাঠামো তৈরির কোনো পরিকল্পনা তাদের ছিল না। ইনফ্যাক্ট তারা এত তাড়াতাড়ি এক বদল আশাও করেননি। কাজেই দেশ জুড়ে খুদে নবাবের জন্ম হয়েছে। 100 মত, 100 রকমের আকাঙ্ক্ষা। স্বাভাবিকভাবেই তার মধ্যে ব্যক্তিগত আকাঙ্ক্ষাও আছে, সুযোগ সন্ধানীরা আছে, পাল্টিবাজারা আছে। হাসিনার আমলে এমনকি দুর্নীতি চুরির দায়ে অভিযুক্তরাও অভ্যুত্থানের মুখ হয়ে দাঁড়িয়েছেন। খেয়াল করে দেখুন, প্রথম মাস 2-3 এই সরকার বিরোধী একটা কথাও মানুষ মেনে নেয়নি। এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মানুষ একটা কথাও বলেননি। যে মানুষজন এই সরকারের কাজকর্ম নিয়ে এতদিন কোনো কথা বলেনি, সোশ্যাল মিডিয়াতে দেখে নিন, তারা কিন্তু প্রশ্ন তুলছেন। প্রশ্ন উঠছে উপদেষ্টা নিয়োগ নিয়ে, প্রশ্ন উঠছে উপদেষ্টাদের কাজকর্ম নিয়ে, প্রশ্ন উঠছে মবক্রেসি নিয়ে, প্রশ্ন উঠছে বাণিজ্য নিয়ে, প্রশ্ন উঠছে সরকারের বহু সিদ্ধান্ত নিয়ে। উঠছে কারণ মানুষ এক অভ্যুত্থান করেই চেয়েছিল এমন কিছু যা বোধগম্য হয়, সাফ বোঝা যায়, ফারাক দেখা যায়। না, প্রফেসর ইউনুস সাহেব সেটা দিতে পারেননি। কাজেই
এখানেও উঠেছে নির্বাচনের কথা। আর ওই যে বললাম, নির্বাচন ছাড়াই এক নিরবিচ্ছিন্ন সরকার চালাতে চান প্রফেসর ইউনূস। তাই তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে আসলে এক ভিকটিম গেম খেলছেন, খেলার চেষ্টা করছেন। সত্যি যদি কোনোদিন তেমন অবস্থা হয়, তাহলে সেই পদত্যাগের ঘোষণা শুনতে পাবেন ফ্রান্স কিংবা আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে নয়। এই মুহূর্তে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে তা হলো এক নৈরাজ্য, অন্যধারে সামরিক শাসন, আর না হলে এক শান্তিপূর্ণ নির্বাচন শেষে এক সংখ্যাগরিষ্ঠ সরকারের শাসন। প্রফেসর ইউনূস বিদ্বান, তিনি বিচক্ষণ বটে, কিন্তু এই 3 অপশনের বাইরে কোনো বিকল্প তার কাছে খোলা নেই। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens